হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো মেথডস অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজি। তো মেথডসের ব্যাপারে যদি কথা বলি, বেসিক্যালি এডুকেশন অ্যান্ড সাইকোলজি তো বেশ কিছু ইম্পর্টেন্ট মেথডস কিন্তু আছে যেটার থ্রুতে আমরা বেসিক্যালি ডাটা কালেক্ট করি। তো এডুকেশন অ্যান্ড সাইকোলজি ইম্পর্টেন্স কিন্তু মেথডস নিয়ে তো ডেফিনেটলি আলোচনা করবই। তো আমরা যদি রিসার্চের মেথড দেখি তো সেক্ষেত্রে একাধিক মেথডস কিন্তু আমরা পাই, যেখানে আমরা বিভিন্ন ধরনের মেথডস কিন্তু অ্যাপ্লাই করে থাকি সেখান থেকে। কিন্তু স্পেসিফিক্যালি আজকে আমরা দেখবো এডুকেশন অ্যান্ড সাইকোলজির কী কী মেথডস আছে, কারণ এটাই আমাদের বেসিক্যালি সিলেবাস ওরিয়েন্টেড এরিয়ার মধ্যে কিন্তু আছে। তো এডুকেশন অ্যান্ড সাইকোলজি ক্ষেত্রে আমরা যদি মেথডস দেখি তো এখানে এটা মেনলি যে মেথডসগুলোকে অ্যাটেম্প্ট করে বা অ্যাকোয়ার করে, সেটার মেন কারণ হচ্ছে যে ইমপ্রুভ করার চেষ্টা করে দ্য টিচিং লার্নিং প্রসেসকে। তো এডুকেশনাল যেহেতু এখানে বেসিক্যালি টিচিং লার্নিং নিয়ে মেন কনসার্নটা থাকে, তো সেই জায়গা থেকেই আর কি, সেই পয়েন্ট অফ ভিউজ থেকে টিচিং লার্নিংকে কতটা এফেক্টিভ, কতটা ইমপ্রুভ করা যায়, কতটা ইনোভেটিভ করা যায়, কতটা মডার্নাইজ করা যায়, কতটা সায়েন্টিফিক করা যায় ডেফিনেটলি, তো তার জন্যই বেসিক্যালি কিছু মেথডসকে অ্যাডপ্ট করা হয়েছে। তো পরপর আমরা সেগুলো ডিসকাস করব। তো অ্যাজ এডুকেশনাল সাইকোলজি ইজ অ্যান অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ সাইকোলজি, লাইক আমরা এখানে এডুকেশনাল সাইকোলজি পড়ছি মানে অ্যাপ্লাইড সাইকোলজির কথা বলছি, যেখানে আমরা কাইন্ড অফ ক্লিনিক্যাল সাইকোলজি, মেরিটিয়াল সাইকোলজি, এই ধরনের সাইকোলজিগুলো পড়ছি। তো এখানে এডুকেশনাল সাইকোলজি মেন সাইকোলজির একটা ব্রাঞ্চ, যেখানে এটাকে অ্যাপ্লাইড, যেটা আমরা ডিরেক্টলি অ্যাপ্লাইড করছি এবং এটা অ্যাপ্লাইড ব্রাঞ্চের মধ্যে কিন্তু আসে। তো এখানে কিন্তু যদি আমরা দেখি, তো ফার্স্ট সিস্টেম্যাটিক এবং সায়েন্টিফিক ওয়েতে এক্সপেরিমেন্ট কিন্তু কন্ডাক্ট করেছেন সাইকোলজি, এবং তিনিই কিন্তু প্রথম বেসিক্যালি সাইকোলজি ল্যাবরেটরি ফার্স্ট কিন্তু এস্টাবলিশ করেছিলেন। ফার্স্ট মানে সাইকোলজিকে একদম সায়েন্টিফিক ওয়েতে এক্সপেরিমেন্টাল ওয়েতে দেখার যে ভিউটা, সেটাই কিন্তু ফার্স্ট কনসেপ্ট, এবং ল্যাবরেটরি এস্টাবলিশমেন্ট, এই পুরো ক্রেডিটটাই কিন্তু উইলিয়াম বুন্টের কাছেই কিন্তু যাবে। তো এটা বেসিক্যালি ল্যাবরেটরিটা, এটা আমাদের ফর ইনফরমেশনের জন্য জেনে রাখা দরকার যে এটা কিন্তু জার্মানিতে এস্টাবলিশ হয়েছিল। অ্যান্ড এটা বেসিক্যালি 1879-এ কিন্তু এস্টাবলিশ হয়েছে। তো এবার আমরা ডাইরেক্টলি যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, তো সেটা সম্পর্কে ডিরেক্টলি আসি। তো কিছু ইম্পর্টেন্স মেথড সম্পর্কে এবং টেকনিক সম্পর্কে আলোচনা করব, যার থ্রুতে ডাটা কালেক্ট করা হয়, আহ, অবশ্যই মানে এডুকেশন অ্যান্ড সাইকোলজির পার্সপেক্টিভ। তো এখানে কিন্তু প্রথম যেটা আমরা পাবো সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, যেটাকে আমরা অন্তর্দর্শন বলছি আর কি। তো ইন্ট্রোস্পেকশন বেসিক্যালি কি, বেসিক্যালি নিজের ওন বা নিজের মাইন্ডকে বোঝা বা সামওয়ানস মাইন্ডকে বোঝা, মানে একজনের ইন্টারনাল যে থিঙ্কিংগুলো, থটসগুলো হ্যাঁ চলছে, সেগুলোকে বেসিক্যালি অন্তর্দর্শনের থ্রুতে আমাদের বোঝা, জানা, আন্ডারস্ট্যান্ড করা, সেটাই হচ্ছে ইট বেসিক্যালি সেলফ অবজারভেশন। যেটা আমরা বলছি সেলফ অবজারভেশন মানে বেশি লুকিং ইনটু আওয়ার সেলফ, তো এখানে কিন্তু অবশ্যই ইনার এক্সপিরিয়েন্স, যেখানে আমরা সামওয়ানস কারো মেন্টাল স্টেট, তার মানসিক যে অবস্থা, তার স্টেবিলিটি, তার বেসিক্যালি মাইন্ডের মধ্যে কোন ধরনের অ্যাক্টিভিটিস কাজ করছে, সেই সব বিষয়গুলোকে সম্পর্কে কিন্তু বেসিক্যালি ডাটা কালেক্ট করার জন্য এই ইন্ট্রোস্পেকশনটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো ইটস এ ভেরি ইউনো ইটস এ প্রসেস অফ এক্সামাইনিং সামওয়ানস মেন্টাল প্রসেস অফ থটস, ফিলিংস অ্যান্ড মোটিভেশন, যেরকমটা বলছিলাম, এটা একটা এমন একটা প্রসেস যেটা থ্রুতে আমরা এক্সামাইন করতে পারি একজন ইন্ডিভিজুয়ালের মেন্টাল প্রসেস, তার থটস, ফিলিং সম্পর্কে, তার মোটিভেশন সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। তো এর কিছু মেরিটস অ্যান্ড ডিমেরিটস আমরা এবার দেখবো। তো মেরিটস যদি বলতে চাই, তো এখানে বেসিক্যালি বেশ কিছু মেরিটস আছে, তার পাশাপাশি কিছু লিমিটেশনস বা ডিমেরিটসও কিন্তু আছে, বা ডিসঅ্যাডভান্টেজ, যা খুশি আমরা বলতে পারি। তো মেরিটসের জায়গায় আমরা অ্যাডভান্টেজেসও বলতে পারি। তো প্রথম হচ্ছে যেটা ইজি টু ইউজড অ্যান্ড ল্যাবরেটরি ইজ নট এসেন্সিয়াল, এইটা যেহেতু আমরা বলছি যে আমরা সামওয়ানস বা ইন্ডিভিজুয়ালের তার মাইন্ডের প্রসেসকে, আমরা ফিলিংস বা মোটিভেশনকে অন্তর্দৃষ্টির থ্রুতে দেখার চেষ্টা করছি, অন্তর্দর্শনের থ্রুতে। তো সেক্ষেত্রে আমাদের ইটস নট নেসেসারি দ্যাট আমাদের আমাদের ল্যাবরেটরি এক্সপেরিমেন্টই দরকার, বা আমাদের ল্যাবরেটরি না থাকলে আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারবো। তো এটা খুবই ইজি টু ইউজ। আর এটা কি কোনো তার মানে এটা এক্সপেন্সিভই হবে না। তো এটা কিন্তু কি হবে না, এটা ল্যাবরেটরি কিন্তু ম্যান্ডেটরি এসেন্সিয়াল টুলসের মধ্যে কিন্তু পড়বে না। আর সেকেন্ড যদি আমরা দেখি মেরিটস, তো ক্যান বি ইউজড অ্যাট এনি টাইম ইন, অবভিয়াসলি এটা যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করানো যেতে পারে, এটা একটা বড় অ্যাডভান্টেজেস।
আর থার্ড যদি আমরা দেখি তো ইন্ডিভিজুয়াল ক্যান অ্যানালিসিস হিজ আর হার ওন প্রবলেম ইমোশন ফিলিংস। তো ইন্ডিভিজুয়াল সে নিজেই, অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল সে তার নিজের মাইন্ডের প্রসেসটাকে সে নিজে ভালো বুঝতে পারে, যেখানে ওই জন্যই প্রথমেই আমরা বলছিলাম এখানে যেটা বেসিক্যালি সেলফ অবজারভেশন সেক্ষেত্রে কী হবে, সে নিজেই তার তার মধ্যে কোন ধরনের ইমোশন কাজ করছে, কোন ধরনের প্রবলেম সে ফিল করছে, তার রিয়াকশানসগুলো সে মাইন্ডকে সে নিজেই ভালো রিড করতে পারে। তো এটা বেসিক্যালি সেলফ অবজারভেশন কাইন্ড অফ মেথড। এর লিমিটেশনসও আছে বেশ কিছু। তো এটা লিমিটেশন, প্রথম যদি লিমিটেশনস দেখি তো দ্য কালেক্টেড ডাটা ক্যান নট বি ভেরিফাইড। কালেক্টেড ডাটাটাকে ভেরিফাই করার আমাদের কোনো অপশনস নেই। আমরা যেখান থেকে একজন ইন্ডিভিজুয়ালকে তার যে নিজের সেলফ অবজারভেশন সেটার থ্রুতে যে ইনফরমেশনগুলো পাওয়ার, সেটাকে ভেরিফাই করা কিন্তু কোনো আমাদের জায়গা কিন্তু নেই। এটা লিমিটেশন। আর ডাটা প্রোভাইডেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান বি ম্যানিপুলেট। অবশ্যই যেহেতু ইন্ডিভিজুয়াল সে নিজে তার ফিলিংস, তার ইমোশনস, তার মেন্টাল প্রসেস, থটস এগুলোকে শেয়ার করছে, সেক্ষেত্রে কি হবে, সে নিজে এটাকে ম্যানিপুলেটও করতে পারে। সে মাইন্ড হয়তো অন্যরকম ফিলিংস আসছে, বাট সে ওটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করে কিন্তু প্রকাশ করতে পারে। এটা একটা প্রবলেম বা লিমিটেশন। এছাড়াও কিন্তু ইট ইট ক্যানট ডান বাই চিলড্রেন। অবশ্যই এটা বাচ্চাদের দ্বারা তো করা সম্ভব না, কারণ কারণ তাদের মেন্টাল স্টেবিলিটি কিন্তু মানে ফ্র্যাকচুয়েট করে বারবার, তাদের ইমোশন বিভিন্ন রকমভাবে ফ্র্যাকচুয়েট, তাদের ফিলিংস, থটস বিভিন্ন, তাদের এই মেন্টাল প্রসেসটাই আলাদা। তো এটা শুধুমাত্র অ্যাডাল্টদের উপরই করা যেতে পারে, তাও এর রিয়াবিলিটি কিন্তু অনেকটাই কম। এটা মানে অনেকটাই কিন্তু কি কি বলবো, এটা বেসিক্যালি আমরা দেখছি যেহেতু এটা সায়েন্টিফিক ওয়েতে ভেরিফাই করার কোনো জায়গা নেই, সেটা এটা ম্যানিপুলেট তো হচ্ছেই একদিক দিয়ে, এবং এটা কিন্তু যেটা আমরা বলি যে অ্যাকচুয়াল যে অ্যাকচুয়াল যে রিলায়েবিলিটি সেটা কিন্তু অনেকটাই কম। তো এরপর আমরা দেখবো নেক্সট হচ্ছে অবজারভেশন। তো অবজারভেশন আমরা ওয়ার্ডটা থ্রুতেই বুঝতে পারছি, অবজারভেশন মানে বেসিক্যালি কোনো কিছু দেখা, পর্যবেক্ষণ করা, লক্ষ্য করা, অবজার্ভ করা। তো অবজারভেশনে এটা বেসিক্যালি এমন একটা মেথড যেটা যে বাই দিস মেথড উই ক্যান গেস, বেসিক্যালি আমরা অনুমান করতে পারি দ্য মেন্টাল প্রসেস অফ আদার্স থ্রু অবজারভেশন অফ দেয়ার এক্সটার্নাল বিহেভিয়ার। ডেফিনেটলি যেখানে আমরা আগেরটা দিলাম যে যেখানটা সেলফ অবজারভেশনের কথা বলছে, সেখানে কিন্তু একজন ইন্ডিভিজুয়াল তার মাইন্ডের প্রসেসকে যতটা বোঝা ইজি হবে, তার থেকে তার মাইন্ডের মধ্যে কী চলছে সেটা আমরা যদি তার বিহেভিয়ারকে ফলো করি, তাহলে কিন্তু বুঝতে আরও ইজি হবে, আরও সেটা বেসিক্যালি গ্রহণযোগ্য হবে, আরও কাইন্ড অফ সায়েন্টিফিক হবে, সিস্টেম্যাটিক হবে। তো অবজারভেশনটা অনেকটাই কিন্তু নির্ভরযোগ্য একটা এক্সপেরিমেন্ট আমি বলবো। তো এখানে কারণ আমরা এখানে যেটা আমরা দেখছি, যেটা অবজার্ভ করছি, সেটাকেই আমরা নোট ডাউন করতে পারি। তো এটা অনেকটাই মানে নির্ভরযোগ্য অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ওয়ান। তো এটার কিছু কেমন মেরিটসও আছে, আবার ডিমেরিটসও আছে। তো প্রথম যে আমরা ইম্পর্ট্যান্ট যে মেরিটসটা পাবো সেটা হচ্ছে যে ইট ইজ মোর রিলায়েবল অ্যান্ড অবজেক্টিভ। অবশ্যই এটা রিলায়েবল, কারণ এটা যেহেতু আমরা অবজার্ভ করতে পারি, আমরা যিনি বেসিক্যালি অবজারভার হবেন, হ্যাঁ, অথবা যিনি রিসার্চটা কন্ডাক্ট করছেন, তো তিনি সামওয়ানস তার মেন্টাল প্রসেসগুলো যখন এক্সটার্নাল বিহেভিয়ারের থ্রুতে মেজার করছে, তখন অবশ্যই এটা অনেকটা কি বলে, এটা ভেরিফায়েবল, অনেকটাই আমরা ইজিলি এটাকে ভেরিফাই করতে পারি, and অনেকটা এটা রিলায়েবিলিটি কিন্তু এর মধ্যে রয়েছে, এটা রিলায়েবল অনেকটা। আর এছাড়াও কিন্তু ইট ডাজ নট রিকোয়ার এনি স্পেশাল টুলস অর ইকুইপমেন্টস। এটার জন্য অবশ্যই স্পেশাল কোনো টুলস বা ইকুইপমেন্টস লাগে না। আমরা অবজার্ভ করছি মানে কোনো একজনের বিহেভিয়ার আমরা হয়তো এমনি জাস্ট বসেও অবজার্ভ করতে পারি, এটার জন্য স্পেসিফিক কোনো টুলস বা ইকুইপমেন্টস কিন্তু বিশেষভাবে লাগে না। এটা একটা খুব বড় বেনিফিট, অ্যান্ড ইট ইজ অ্যাডাপ্টেবল ফর ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এস গ্রুপ। তো আমরা গ্রুপকেও যেরকমভাবে অবজার্ভ করে নিতে পারি তাদের বিহেভিয়ার দেখে, সেরকম একইভাবে আবার ইন্ডিভিজুয়ালকে তো ডেফিনেটলি পারি। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে টাস্কটা অনেকটা ইজি হবে, গ্রুপের ক্ষেত্রে ইট মে বি লিটল বিট ডিফিকাল্ট। তো লেটস সি এরপর দেখি যে লিমিটেশনস কী আছে। তো লিমিটেশনস বলতে দেখো, লিমিটেশনস এটা তো আমরা পাবোই ডেফিনেটলি, সরি অ্যাকচুয়ালি তো পার্সোনাল যে ইনফ্লুয়েন্স বায়াস সেটা কিন্তু থেকেই যায় অ্যানালিসিস ক্ষেত্রে, কারণ এখানে যে অবজার্ভ করছে, ধরো যে অবজার্ভ করছে তার এখানে পার্সোনাল ইনফ্লুয়েন্স কিন্তু থাকতেই পারে, সে চাইলে এটাকে ম্যানিপুলেট করতেই পারে ডাটাটাকে, তাই না? এছাড়াও কিন্তু আমরা অনেক সময় দেখি যে মেন্টাল প্রসেসটা একরকম আর বিহেভিয়ার কোনো অন্যরকম হতে পারে, এটা কাইন্ড অফ ইন্টেনশনালি করতে পারে কোনো ইন্ডিভিজুয়াল বা গ্রুপ। এছাড়াও কিন্তু এটা বিহেভিয়ার অবজার্ভ ইজ নট ফিক্সড অলওয়েজ। অবশ্যই যে যে টাইমে, যে এনভায়রনমেন্টে, যে পরিস্থিতিতে একজন ইন্ডিভিজুয়াল তার মাইন্ড এক রকমের বিহেভিয়ার করছে, সেই বিহেভিয়ারটাই সে অন্য একটা সিচুয়েশনে তো অন্যরকম বিহেভিয়ার করবে। একটা ইন্টারভিউতে যে করে যেরকম একটা
বেসিক্যালি টেনশনের মধ্যে দিয়ে একজন ইন্ডিভিজুয়াল যায়, সেটাকে তো একটা ফ্রি ওপেন জায়গায় যখন আছে, হ্যাঁ, ফ্রেন্ডসদের যখন যখন আছে, ফ্যামিলিসে যখন আছে, সে অনেকটা রিল্যাক্সড ফিল করে। তার দুটো বিহেভিয়ার দুরকম হতে পারে, তো এটা ফিক্সড নয়। তো অবজার্ভ বিহেভিয়ার একটা সিচুয়েশনে যদি একরকম হয়, সেটাই যে সব সিচুয়েশন হবে, ইট ইজ নট লাইক দ্যাট। এছাড়াও কিন্তু আরেকটা আমরা যদি ইম্পর্টেন্ট দেখি, তো ইট নিডস ট্রেন্ড অবজার্ভার। অবশ্যই যে অবজার্ভ করবে বা যিনি এই মেথডটা থেকে অ্যাডপ্ট করে এই এক্সপেরিমেন্টটা চালাবেন অ্যাকচুয়ালি, তো সেখানে কিন্তু অবজারভারের কিছু ট্রেনিংয়ের দরকার। সে যে কেউ অবজার্ভ করে কোন ডাটা অ্যানালিসিস করে রেজাল্ট দিতে কিন্তু পারবে না, তো এটা কিন্তু ট্রেন্ড অবজারভার কিন্তু প্রয়োজন। নাও কেস স্টাডি। তো কেস স্টাডি এখানে কিন্তু আমরা অনেকবার শুনেওছি। তো কেস স্টাডি সার্ভে কাইন্ড অফ তো কেস স্টাডি সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে ইনডেপথ একটা ইনভেস্টিগেশন চলছে অফ এ সিঙ্গেল পার্সন, গ্রুপ, ইভেন্টস আর কমিউনিটি থ্রুতে আমরা করতে পারি। টিপিক্যালি ডাটা আর গ্যাদার্ড ফ্রম ওয়ান ভ্যারাইটি অফ সোর্স অ্যান্ড বাই ইউজিং সেভারাল ডিফারেন্ট মেথডস। তো একাধিক জায়গা থেকে একাধিকভাবে একটা কিন্তু কী হয়, আমরা ডাটা কালেক্ট করি, হ্যাঁ, হিস্ট্রি ওয়াইজ ডাটা কালেক্ট করি যেরকমভাবে আমরা, সেটার জন্য আমরা কিছুক্ষণ ডিফারেন্ট আবার মেথড ইউজ করি। সেখানে আমরা অবজারভেশন, ইন্টারভিউস, হ্যাঁ, কোশ্চেনারি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি কেস স্টাডির ক্ষেত্রে। কেস স্টাডি মানে কোনো একটা পার্টিকুলার, যেরকমভাবে আমরা যদি ডক্টরের কাছে যাই, তার সে বেসিক্যালি যখন আমরা কোনো ইস্যুস, আমরা কোনো ডিজিজ নিয়ে যাই, তো সেই বিষয়টার উপর পুরোপুরি কেস স্টাডি করে আমরা সেটা সিমটমস থেকে তার প্রিভিয়াসলি কোনো কিছু হয়েছে কিনা, এই ধরনের জিনিস ফেস করে তার রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস প্রিভিয়াসলি সমস্ত ডাক্তার পুরো জিনিসটা ডায়াগনোসিস করে কিন্তু কেস স্টাডি করে বার করে। হুম, যে এরপর কোন ধরনের মেডিসিন রেফার করলে কী ধরনের ইম্প্যাক্ট হতে হবে, সেটা ডাক্তার কীভাবে করেন, ডক্টর বেসিক্যালি আগের সমস্ত প্রিভিয়াস ডাটাগুলোকে কালেক্ট করেন, অ্যানালাইসিস করেন, দেন তার বেসিসে প্রেসক্রাইব করেন পেশেন্টকে। তো কেস স্টাডিরও কিছু মেরিটস অ্যান্ড ডিমেরিটস ডেফিনেটলি আছে। তো প্রথম যে মেরিটসটা আমরা পাবো, যে এটা কি না, এটা প্রোভাইড ডিটেলড ইনফরমেশান। যেহেতু কেস স্টাডি একটা লং বেসিক্যালি গ্যাদার করছে প্রচুর পরিমাণে ডাটা বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন দিনের অ্যান্ড প্রিভিয়াসলি, কারেন্টলি, বিভিন্ন মেথডসকে ইউজ করে, তাহলে এর কাছে প্রচুর কিন্তু ডিটেল ডাটা আমরা পাবো। এটা একটা খুব ভালো জিনিস। আর এটা অবশ্যই প্রোভাইডস ইনসাইট ফর ফিউচার রিসার্চ। তো এটা যেহেতু এত ডাটা কালেক্ট করছে, তো এটাকে একটা ইনডেপথ ইনসাইট কিন্তু প্রোভাইড করছে, এবং এর ওপর যদি পরে আবার স্টাডি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে অলরেডি কিছু ডাটা কিন্তু এক্সিস্ট থাকবে, যেটার পরে ফার্দার স্টাডি আবার কন্টিনিউ করা যেতে পারে সেটার ওপর। আর এটা অবশ্যই পারমিটিং ইনভেস্টিগেশন অফ আদারওয়াইজ, ইউনো এটা একটা জায়গায় আমরা দেখছি যে এটা কাইন্ড অফ আনএথিক্যাল আর আনএথিক্যাল সিচুয়েশান ওয়াইজ এটা ভ্যারি করছে। এটা ইনভেস্টিগেশন ওয়াইজ, তো সো এটার ক্ষেত্রে মানে যেখানে দেখছি আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে পারমিট করছে, ডেফিনেটলি এরাও করছে। যদি এটা আমরা আনএথিক্যাল ওয়েতে না করি, তখন এটা কিন্তু অবশ্যই একটা বেনিফিটস আছে। তো কিছু লিমিটেশনস দেখবো। তো এখানে আমরা রিসার্চের ক্ষেত্রে আমরা দেখছি যে রিসার্চার যিনি রিসার্চটা করছেন আর কি, আহ, সেখানে কি হচ্ছে না, তার নিজস্ব যে ওন সাবজেক্টিভ ফিলিংস মে ইনফ্লুয়েন্স দ্য কেস স্টাডি। তো তার নিজস্বতা কিছু জিনিস কিন্তু এই কেস স্টাডির মধ্যে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে, মানে মেন যে ডাটাটা যে আসবে সেটার উপর ইনফ্লুয়েন্স দেখা যেতে পারে রিসার্চারে। তো এই যেমন এথিক্সের ব্যাপারটা বলছি, তো রিসার্চের ক্ষেত্রে এথিক্সের একটা আলাদা ডোমেনই আছে, যেখানে এথিক্যাল কিছু কাজ আছে, আনএথিক্যাল কাজ আছে, যেগুলো আমাদের আনএথিক্যাল কাজগুলো সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে রিসার্চের ক্ষেত্রে, সেটা যে কোনো ধরনের রিসার্চই হোক। আমাদের এথিক্যাল কিছু বিষয়গুলোকে ফলো করেই কিন্তু রিসার্চটা করা উচিত। তো সে আনএথিক্যাল ব্যাপারগুলো সবসময় কী হয়, যে লিমিটেশনের মধ্যে চলেই আসে। অ্যান্ড এটা টাইম কনজিউমিং আর একটা এক্সপেন্সিভ, যেহেতু কেস স্টাডি মানে যেহেতু বহু দিন ধরে বহু দিনের হিস্ট্রি একদম বার করতে হবে, সেটার ক্ষেত্রে অবশ্যই টাইম লাগবে, আর এটা অনেকটা মানে খরচা সাপেক্ষ আর কি। আর যদি পাশাপাশি দেখা যায়, ইট রিকোয়ার্স ইউনো যদি স্যাম্পল সাইজটা মানে যে স্যাম্পল সাইজটা যদি ছোট হয়, তাহলে এটা এফেক্টিভ হয়, কিন্তু একটা লার্জ স্যাম্পল সাইজ হলে সেটা এফেক্টিভ নাও হতে পারে, তাই না? কেস স্টাডি করছি এবার, ধর যদি আমরা সাপোজ হয়তো একটা গ্রুপের ওপর কেস স্টাডি করছি, এবার গ্রুপটা যদি একাধিক হয়, 100, 150, 200, 400 লোকের হয়, এবার সেটাকে স্যাম্পল বলছি। স্যাম্পল মানে যাকে ইন্ডিভিজুয়াল করছি, মানে তাহলে গ্রুপ যদি হয়তো 10 জন করছি, যাদের ওপর স্টাডিটা করছি, এটাকে আমরা স্যাম্পল বলছি আর কি। তাহলে তাহলে গ্রুপটা যদি বড় হয়, তাহলে কিন্তু তার এফেক্টিভনেসটা অনেকটা, মানে যে ডাটাটা আমরা কালেক্ট করবো, তার সেটাকে যখন আমরা কালেক্ট করছি, মানে ইটস অ্যাকোয়ার্ড স্মল স্যাম্পল সাইজ হলে তার সেটা এফেক্টিভ বেশি হবে। যদি লার্জ হয়ে যায়, তাহলে কেস স্টাডিতে একটু প্রবলেম হবে আর এতটা এফেক্টিভ নাও হতে পারে। ওকে, ফাইনালি এক্সপেরিমেন্টাল মেথড, যেটা সবথেকে নির্ভরযোগ্য এবং সায়েন্টিফিক একটা মেথড।
তো এক্সপেরিমেন্টাল মেথড মানেই বুঝতে হচ্ছে আমরা বেসিক্যালি এক্সামেন পরীক্ষার থ্রুতে একদম ল্যাবরেটরির মধ্যে ইউজ করে আমরা একদম এক্সপেরিমেন্ট করে, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষণ করে কিন্তু একটা বিষয়ের কনক্লুশনে যাই। তো এটা অনেকটা নির্ভরযোগ্য এবং সিস্টেম্যাটিক অ্যান্ড সায়েন্টিফিক একটা পদ্ধতি। আর এখানে যেটা আমরা পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল মেথড বলতে কী অ্যাকচুয়ালি, যে এখানে আছে যে অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ইফ মানে একটা কন্ডিশনিং কাইন্ড অফ দুটো জিনিসের ওপর কিন্তু একটা কন্ট্রোল আর একটা কিন্তু জিনিসের ওপর কীরকম চেঞ্জেস আসছে, একটা ভ্যারিয়েবলসে আমরা যখন সেই ভ্যারিয়েবলসটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস পাবো। তো এখানে কি হচ্ছে না, দ্য রিসার্চার ম্যানিপুলেটস দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড মেজার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ইন অর্ডার টু এস্টাবলিশ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বিটুইন দেম। আমাদের এখানে ভ্যারিয়েবলস বলতে একটু কি বলে দিই। তো ভ্যারিয়েবলস বলতে এখানে আমরা বুঝছি যেরকমভাবে যদি আমরা দেখি যে আহ, আহ, মানে ভালো নিদ্রা, ইউনো যে প্রপার স্লিপ নেওয়া যেটা, তো সেটার ফলে সেটা যদি করে তারপর স্টুডেন্টরা কতটা কনসেন্ট্রেট করতে পারছে। তাহলে ঠিকঠাক ঘুম কিন্তু শরীরে আমাদের দরকার, তার নাহলে আমরা কোনো কিছুতে অ্যাটেনশন দিতে পারবো না। তাহলে এই যে নিদ্রাটা, এটা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এর ফলে যে রেজাল্টটা আসে সেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর কি। তা এটাই হচ্ছে আর কি, যে রিসার্চার ম্যানিপুলেট করতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এটা আমরা পরীক্ষা করতে পারি, তাই না? যেরকমভাবে আমরা একটা চারা গাছকে ট্রিটমেন্ট দেবো, যে টাইমে জল দেওয়া, সেটাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করা, সেরকমভাবে গাছটা গ্রো করবে এবং সেরকমভাবে বেসিক্যালি রেজাল্ট আমরা পাবো। তো এইটা হচ্ছে বিষয়টা। তো এর কিছু মেরিটস আছে ডেফিনেটলি। তো ইট ইজ সায়েন্টিফিক, আমি যেরকম বলবো এটা খুবই সায়েন্টিফিক ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে রিসার্চটা করে, আর ইট গিভস রিসার্চার তো হাই লেভেল অফ কন্ট্রোল। তো এখানে রিসার্চারকে কিন্তু অনেক কন্ট্রোল, মানে কন্ট্রোলসে রাখতে পারে তার নিজের রিসার্চে, তাদের নিজের ভ্যারিয়েবলসগুলোতে। এছাড়া ইট ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট ফিল্ডস, এটা যে কোনো ফিল্ডেই বেসিক্যালি ইউজ করা যেতে পারে, যেহেতু আমরা দুটো বেশি ভ্যারিয়েবলসের মধ্যে কজ অ্যান্ড এফেক্ট খুঁজছি। আর এক্সপেরিমেন্টাল রিসার্চ প্রোভাইডস কনক্লুশন দ্যাট আর স্পেসিফিক, যে আমরা রেজাল্টটা পাবো সেটা ডেফিনেটলি স্পেসিফিক হবে, কোনো রকম ইউনো যেটা শুধুমাত্র যেরকমভাবে আমরা যদি কেস স্টাডির কাইন্ড অফ থিঙ্ক করি, তাই না, সার্ভে কাইন্ড অফ থিঙ্ক করি, সেখানে যে ডাটাটা পাবো, আর এখানে ডাটা একদম স্পেসিফিক হবে, টু দি পয়েন্ট হবে। অ্যান্ড লিমিটেশনস তো সব রিসার্চ মেথডই আছে, তেমন এটাতেও আছে এক্সপেরিমেন্টাল মেথডে, যদিও এটা একটা খুব এফিসিয়েন্ট বেসিক্যালি একটা অ্যাপ্রোচ। তো লিমিটেশন দেখতে গেলে আমাদের কিন্তু সাবজেক্ট হিউম্যান এরর কিন্তু এখানেও আমরা পাবো। তো যিনি রিসার্চ করছেন, রিসার্চার অ্যাকচুয়ালি, তার ভ্যারিয়েবল কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু বা আমাদের যদি আমি বলি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেশনের ক্ষেত্রে সব দিক দিয়েই কিন্তু হিউম্যান এরর্স কিন্তু থাকতেই পারে, এটা অ্যাজিউম করা হচ্ছে, আর থাকে অনেক সময়। তো আর পার্টিসিপেন্টস ক্যান বি ইনফ্লুয়েসড বাই এনভায়রনমেন্ট, অবশ্যই যাদের উপর মানে স্যাম্পেল যারা, তো স্যাম্পেলের তাদের কিন্তু তারাই পার্টিসিপেন্ট এখানে। তো পার্টিসিপেন্ট ক্যান বি ইনফ্লুয়েসড বাই এনভায়রনমেন্টের দ্বারাও কিন্তু এখানে ইনফ্লুয়েসড হয়ে যেতে পারে। বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন রকমের রিয়াকশন তো হয়, তো সেটা আর কি হতে পারে এখানে। আর ইট ইজ এ টাইম কনজিউমিং প্রসেস, অবশ্যই যেহেতু এখানেও এক্সপেরিমেন্টের ব্যাপার আছে, তো এটাও ডেফিনেটলি টাইম অ্যান্ড অলসো এক্সপেন্সিভ কাইন্ড অফ। সো দ্যাট ওয়াজ দি। তো এখানে কিন্তু চারটে খুব ইম্পর্টেন্ট আমি মেথোডোলজির কথা বললাম, এডুকেশন অ্যান্ড সাইকোলজির কিন্তু। তো এখানে আরও আমরা এই ক্লিনিক্যাল মেথড পেতে পারি, সার্ভে পেতে পারি, এই ধরনের আরও কিছু জিনিস কিন্তু আছে। তো ওই চারটে খুবই ইম্পর্টেন্ট আমাদের সিলেবাস অনুযায়ী। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হ্যাপি লার্নিং।